আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারজানা তানি। সরকারকে চাপে ফেলার জন্য ভারত সীমান্তে পুশ ইন শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় স্থানীয় আলেমদের সাথে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের দুঃখ কষ্ট বোঝে, তাই নির্বাচনের বিকল্প নেই। সব রাজনৈতিক দল মিলে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে উল্লেখ করে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করেন তিনি। অত্যন্ত পণ্ডিত মানুষ, আমরা অবশ্যই চেষ্টা করব। নির্বাচনটা দরকার এই জন্যে যে জনগণের ভোটে তো প্রতিনিধি নির্বাচিত হতে হবে, আর যদি ওই উপর থেকে চাপিয়ে দেওয়া হয় সেটা জনগণের দুঃখ কষ্ট বুঝবে না, মানুষের কষ্টটা কি সেটা বুঝবে না। আমাদের যে মানুষগুলো জনগণের সঙ্গে থাকে তাদের দুঃখ কষ্ট বোঝে, সেই মানুষগুলো যদি নির্বাচিত পার্লামেন্টে যায় তাহলেই আমরা সেখানে তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারবো। দুপুরের মধ্যে রাজধানী ঢাকা সহ 10 জেলায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হতে পারে বজ্রবৃষ্টিও। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাজধানী ঢাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে সাগরে নিষেধাজ্ঞা শেষ হলেও মাছ শিকারে জেলেদের নতুন বাধা বৈরী আবহাওয়া। উত্তাল বঙ্গোপসাগরে যাত্রা করেনি অনেক জেলে, তারা ঝুঁকি নিয়ে সমুদ্রে গেছেন, তারা অনেকেই খালি হাতে ফিরছেন। ফলে জেলেদের জীবনে জমেছে হতাশা, বাড়ছে ঋণের বোঝা। বৈরী আবহাওয়া আর একের পর এক সরকারি নিষেধাজ্ঞায় দিশেহারা উপকূলের হাজারো জেলে পরিবার। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুর রহিম। সমুদ্রে মাছ শিকারের ওপর 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় গত 11 জুন মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই দেখা দেয় বৈরী আবহাওয়া। অনুকূল আবহাওয়া না থাকায় অনেক জেলেই যাত্রা করেননি সমুদ্রে। পেটের দায়ে ঝুঁকি নিয়ে সমুদ্রে গেছেন অনেকেই, তবে উত্তাল সমুদ্রে মাছ না পেয়ে ফিরেছেন খালি হাতে। জেলেরা যারা সাগরে গেছিল অনেকেই যাইয়ে ফিরে আসতে হয়েছে, মাছ পায় নাই। আল্লাহ ফালাইলে জাল ফালা থাকে না, ছিটে যায়। হ্যাঁ, এর মধ্যে মেঘলার মধ্যে কেমনে আমরা সাগরের নামমু। নিষেধাজ্ঞা শেষে জেলেরা আশায় বুক বেঁধেছিলেন, জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ, ঘুরে দাঁড়াবেন নতুন করে। তবে বাস্তবতা ভিন্ন। বছরের বেশিরভাগ সময় মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা আর বৈরী আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েন মৎস্যজীবীরা। 58 দিন অবরোধে থাকার পর কোনো কায়দায় জেলে নামার পর 1 সপ্তাহ যাইতে পারেন, এর ভিতরে আবার আবহাওয়া খারাপ, ওয়েদার খারাপ হয়ে গেছে, সাগরে যাওয়া যায় না। এখন জাল টাল ছাড়তে আছি, জাল টাল আবহাওয়া ভালো হলে আমরা সাগরে যাবো। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ঠিকভাবে জাল ফেলতে পারছেন না, তবে আবহাওয়া অনুকূলে এলেই জেলেরা লাভের মুখ পেন। আবহাওয়ার অনুকূলে না থাকার কারণে তারা সাগরে নামতে হিমশিম খাচ্ছে এবং তাদের ভয়ের কারণে তারা সাগরে নামতেছে না। আমরা আশা করি আবহাওয়া অনুকূলে চলে আসতে তারা সাগরে মাছ ধরবে এবং তাদের আশা অনুরূপ মাছ আহরণ করতে পারবে। সমুদ্র উপকূলীয় এ জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে প্রায় 1.5 লাখ জেলে রয়েছে। নিষেধাজ্ঞার প্রাকৃতিক দুর্যোগের কারণে বছরের বড় একটি সময় মাছ ধরা বন্ধ থাকায় এসব জেলে পরিবার নিঃস্ব প্রায়। আব্দুর রহিম, আরটিভি। কুয়াকাটা থেকে বৈরী আবহাওয়ায় জেলেদের মাছ শিকারের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, বঙ্গোপসাগর এখন কতটা উত্তাল এবং জেলা আবহাওয়া বিভাগ কি পূর্বাভাস দিয়েছে, জেলেরা কি বলছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সমুদ্রের মাছ উৎপাদনের লক্ষ্যে সরকারের তরফ থেকে কিন্তু এই দীর্ঘ 2 মাসের একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়। তো এবছর 58 দিন নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত 11 জুন মধ্যরাত। এরপর কিন্তু সমুদ্রের এই উপকূলের জেলেরা বুক ভরা আশা নিয়ে রূপালী ইলিশের সন্ধানে কিন্তু সমুদ্রে বেরিয়েছিলেন,
কিন্তু পূর্ণিমার জোর প্রভাব এবং জোয়ারের কারণে কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল থাকে এবং বৈরী আবহাওয়া রয়েছে। এর পরপরই কিন্তু আসলে জেলেরা ঘাটে ফিরে এসেছে। এখন পর্যন্ত কিন্তু এই জেলেরা আলিপুর মহিপুরের এই যে খাপড়াভাঙ্গা নদীতে কিন্তু তারা নোঙর করে রয়েছে নিরাপদ স্থানে। তবে গতকাল শেষ বিকালের দিকে কয়েকটি ট্রলার কিন্তু গভীর সমুদ্রে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, তারা আন্দারমানিক মোহনায় গিয়ে সেখান থেকে আবার ফিরে এসেছেন। এখন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে এই খাপড়াভাঙ্গা নদীতে কিন্তু মাছ ধরা ট্রলার গুলো নোঙর করা রয়েছে। তবে আমি আজকে কয়েকজন মালিকের সাথে কথা বলেছি, ট্রলার মালিকের সাথে। তারা বলেছেন যে আজকে এখন গতকাল বিকাল থেকে কিন্তু আসলে বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা রয়েছে। আর এই মেঘলার মধ্যেও কিন্তু আজকে ঝুঁকি নিয়ে বেশ কিছু ট্রলার কিন্তু সমুদ্রে বেরিয়ে পড়েছে। তবে অধিকাংশ ট্রলারই কিন্তু এখনো ঘাটে রয়েছে। তবে তারা তাদের জাল মেরামত শেষ হয়েছে, তারা বরফ এবং জ্বালানিতে ভর্তি করে প্রস্তুত রেখেছেন। আবহাওয়া মাছ শিকারের অনুকূলে আসলেই তারা সমুদ্রে চলে যাবেন। আর আবহাওয়া তরফ থেকে বলা হচ্ছে যে আসলে ভারী বৃষ্টি রয়েছে আর মেঘলা রয়েছে। এই মেঘলা থাকার কারণে কিন্তু আসলে ট্রলার গুলোকে নিরাপদে রাখার জন্য বলা হচ্ছে। তাই এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এই বৈরী আবহাওয়ার মাছ ধরার শিকারের উপরে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। শুক্রবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 151 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আক্রান্তদের মধ্যে 86 জনই বরিশালের। চট্টগ্রামে 15 জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় 17 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 10 আর উত্তর সিটি কর্পোরেশনে 18 জন। অন্যদিকে একই সময়ে করোনায় মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন আরও 6 জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 20,51,938 জন। আর এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 29,506 জন। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, হাসপাতালে ডেঙ্গু এবং করোনা রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ তানি, আসলে আপনি জানেন যে বিগত কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, বিশেষ করে করোনার জন্য, করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য হাসপাতালগুলোতে রোগীদের এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে, এবং সেখানে বলা হয়েছিল যে মাস্ক পরার যে বিষয়টি সেটি যাতে নিশ্চিত করা হয় বেশ সব জায়গায়। কিন্তু আমরা এখন যে হাসপাতালটিতে আছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য রোগী রয়েছে বহির্বিভাগে এবং করোনার যে টেস্ট করা হচ্ছে সেখানে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রোগীর, অধিকাংশ রোগীর ক্ষেত্রে কিন্তু মাস্ক নেই। অর্থাৎ একেবারে বলা যায় গাদাগাদি করে এবং অনেক জটলা করে কিন্তু বিভিন্ন রোগী এবং তাদের স্বজনরা এখানে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে একদিকে বহির্বিভাগের চিকিৎসা নিচ্ছেন রোগীরা, অন্যদিকে করোনার বুথের মধ্যে টেস্ট করা হচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে একেবারে দুটোই কিন্তু একেবারে পাশাপাশি, এবং প্রত্যেকটা লোক কিন্তু একে অপরের সাথে কিন্তু দূরত্বের যে বিষয়টি সেটি কিন্তু মেনটেন করছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় যে এখানে যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন, যারা কাজ করছেন, তাদের পক্ষ থেকে কিন্তু আমরা কখনো দেখতে পাচ্ছি না যে আসলে তাদেরকে মাস্ক পরার জন্য যে আহ্বানটি করবেন সেটিও আমরা দেখতে পাচ্ছি না। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি বলেছেন ডেঙ্গুর যে বিষয়টি, সেটি আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলেছেন যে ডেঙ্গু নিয়তই যেভাবে প্রতিদিন ভর্তি হচ্ছেন কয়েকজন করে, তবে যে হারে রোগীরা আসছেন সেভাবে তাদেরকে ভর্তি দিতে হচ্ছে না। অনেকে এখান থেকে চিকিৎসা নিয়ে হাসপাতালে থেকে তারা গিয়ে বাসায় হয়তো চিকিৎসা নিচ্ছেন, এমন রোগী বেশি সংখ্যায় বলেছেন। তবে তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর একটু পরীক্ষার হারটা একটু বেশি, অর্থাৎ বিভিন্ন রোগের, বিশেষ করে জ্বর ব্যথা নিয়ে বিভিন্ন রোগী এখানে আসছেন। বিশেষ করে মেডিসিন বহির্বিভাগে আমরা রোগীদের চাপ দেখতে পেয়েছি। এবং সেই সাথে আরেকটি বিষয়, চিকিৎসকরা বলছেন যে আসলে করোনার যে বিষয়টি, তারা বলছেন যে এটি আসলে প্রতিরোধ করার জন্য যদি তাদের ব্যবস্থা করা না হয় তাহলে এটি কিন্তু ছড়িয়ে পড়বে, এবং এই ছড়ানোর বিষয়টি যদি তারা এখনও যে উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে এটি আসলে ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে আমাদেরকে এমনটা জানিয়েছিলেন। আর সেই সাথে আরেকটা বিষয় যে ডেঙ্গু রোগীদের যে টেস্টের যে কিটের বিষয়টি, সেটি এখনও সংকট রয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল তানি আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বরিশালের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোথাও নেই করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য উপকরণ। এমনকি করোনা শনাক্তের RT-PCR ল্যাব এর যন্ত্রাংশ অচল হয়ে পড়েছে। ফলে এসব স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে
ক্ষোভ প্রকাশ করেছেন করোনার লক্ষণ নিয়ে আসা রোগীরা। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। 2020 সালের মে মাসে শেরেবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তে RT-PCR ল্যাব চালু করা হয়। শুরুতে দুটি মেশিনে প্রতিদিন গড়ে 96টি নমুনা পরীক্ষা হতো। তবে দীর্ঘদিন ব্যবহার না হয় মেশিন দুটি অচল হয়ে পড়েছে। ফলে দূর দূরান্ত থেকে রোগী এলেও এখন আর পরীক্ষা করতে পারছেন না কর্তৃপক্ষ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন করোনা লক্ষণ নিয়ে আসা রোগীরা। কর্তৃপক্ষের গাফলতির কারণে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। সরকারিভাবে আমাদের সেবাশ্রম হাসপাতালে সব কিছুই ছিল, কিন্তু দীর্ঘদিন এই কর্তৃপক্ষের অবহেলার কারণে এগুলো সব নষ্ট হয়ে গেছে, এমনকি একটি কিটও নেই। করোনা যাবার পরে ওই ল্যাবটা পরিত্যক্ত অবস্থায়, এখন কোনো কিটসই নাই এবং আমার মনে হয় ওখানে টেকনিশিয়ানও নাই। এদিকে বিভাগের মধ্যে সদর জেনারেল হাসপাতালে একজন ও জেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি করেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই কর্মকর্তা। 2 বছর বন্ধ থাকার কারণে এটা আমাদের যে ক্যালিব্রেশন করতে হয় নতুন করে সেটা করতে হবে এবং নতুন করে আমাদের রিএজেন্টও লাগবে। তো এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ক্যালিব্রেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের রিএজেন্টও চলে আসবে এবং আশা করি দ্রুত আমাদের নতুন করে ল্যাবটা চালু হবে। 2020 সালের মার্চ মাস থেকে 22 সালের আগস্ট পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত 7,740 জনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে মৃত্যুবরণ করেন 1,479 জন, সুস্থ হয়ে বাড়ি যান 6,261 জন। আব্দুর রহিম, RTV। বরিশাল থেকে করোনা এবং ডেঙ্গুর সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার পাঠানো প্রতিবেদনে আমরা যেটি দেখলাম যে বরিশালে করোনার পরীক্ষার জন্য যে কিট সেটি সংকট রয়েছে, সেই সংকট সমাধানে কোনো উদ্যোগের কথা বলেছে কিনা প্রশাসনের পক্ষ থেকে, এবং আমরা দেখেছি পরিসংখ্যান বলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর দিক থেকে বরিশাল সর্বোচ্চ অবস্থানে রয়েছে এখন পর্যন্ত। এর কারণ কি? এর একমাত্র কারণ ফারজানা তানি, আপনি জানবেন ধান নদী খালের বরিশাল, এখানে পানি এবং অনাবৃষ্টি, রোদ, এগুলোর যে প্রভাবটা এটা অনেক বেশি। ফলে মধ্যভাগের যেই পানিগুলো জমে থাকে এবং মানুষের অসচেতনতাই কিন্তু আসলে ডেঙ্গুর হার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর করোনার যে বিষয়টি সেটিও আসলে এখানে যা চিকিৎসকরা বলছেন সেটা তো এক ধরনের মহামারী, অপরদিকে অসচেতনতা তো রয়েছেই। তার বরিশাল বিভাগের যে গতকালকে যে তথ্যটি আপনাকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় গোটা বরিশালে কিন্তু মাত্র 86 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, কিন্তু এর মধ্যে 83 জনই হচ্ছে যে বরগুনাতে। আর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা যদিও বাড়েনি, সেই 8 জনই রয়েছে। তবে একটি বিষয় যেটি কিছুক্ষণ আগে আপনি প্রতিবেদনটি দেখালেন, আমি একটু দেখাতে চাই। আমি এখন রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে মাইক্রোবায়োলজি বিভাগটি, এই বিভাগে কিন্তু মূলত করোনার যারা আক্রান্ত হয় তাদেরকে কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এখানে RT-PCR একটি ল্যাব রয়েছে। এই ল্যাবেই কিন্তু মূলত এখানে প্রতিদিন 90 থেকে 95টি করোনা রোগীদের খুব দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা করা হয়। কিন্তু এই মাইক্রোবায়োলজি যে বিভাগটির মধ্যে যে স্থাপন করা হয়েছিল 2020 সালে যে ল্যাবটি, সেই ল্যাবটি কিন্তু এখন প্রায় অচল হয়ে পড়েছে। আমাদের এখানে যে কর্তব্যরত যারা রয়েছেন তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে মূলত 2020 সালের পরে এখানে কোনো ধরনের ডেঙ্গু করোনা কিছুটা শিথিল হবার পরে কোনো রোগী না আসায় এই মেশিনটি কার্যকর করা হয়নি। ফলে দীর্ঘ 2 বছর পর যখন আবারও পুনরায় কার্যকর করতে চলছে, এখন এসে দেখে তারা আসলে এটা একটি অচল অবস্থায় রয়েছে এবং এখানে কিন্তু কীট সংকট রয়েছে। আরেকটি বিষয় একটু গুরুত্ব সহকারে আপনাকে জানিয়ে রাখি, এখানের যে বিভাগীয় প্রধান ডক্টর শফিকুল ইসলাম, উনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা যে চিকিৎসকদেরকে যে চিকিৎসক এবং টেকনিশিয়ান যাদেরকে নিয়ে আসা হয়েছিল করোনার পরে কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এখন যেহেতু চাপ পড়েছে পুনরায় তাদেরকে আসলে আনা হবে, এমনটি আসলে তারা জানিয়েছে। তো সব মিলিয়ে যেটি বলতে চাই সেটা হচ্ছে গোটা দক্ষিণাঞ্চলের যে স্বাস্থ্য খাতের যে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই যে কলেজে স্থাপিত এই ল্যাবটি, এটি খুব দ্রুত সময় যদি সচল করা না হয় তাহলে দক্ষিণাঞ্চলবাসীর তীব্র ভোগান্তিতে পড়বে, এমনটি আসলে বলছেন এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো তা নিয়ে এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে। অস্বাস্থ্যকর ভেবে খোলা তেল খাচ্ছেন না ঠিকই, কিন্তু নিজের অজান্তেই প্রতিদিন বাইরের খাবারের সঙ্গে সেই খোলা তেল গ্রহণ করছেন। ফলে এই তেলের অদৃশ্য বিষে একদিকে যেমন ভিটামিন এর ঘাটতির ঝুঁকি বাড়ছে, তেমনি পরিশোধিত না হওয়া ব্যবহৃত তেলের ক্ষতিকর উপাদান স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে বলে জানান চিকিৎসকরা। নজরদারি দুর্বলতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দীপ্ত চন্দ্র পাল জানাচ্ছেন বিস্তারিত।
ঘরে বোতলজাত ফোর্টিফাইড তেল ছাড়া যেন রান্নাই হয় না, অথচ রেস্টুরেন্ট, ফুটপাত বা কোচিংয়ের পাশের ফাস্টফুড থেকে শুরু করে মুখে দেয়া প্রতিটি বাহিরের খাবারে অজান্তেই ঢুকে পড়ছে সেই খোলা তেল এবং পোড়া তেলের বিষ। দামে সস্তা আর সহজলভ্য হওয়ায় খোলা তেলের ব্যবহার বাড়ছে বলে জানান ব্যবহারকারী ব্যবসায়ী ও কারখানার মালিকরা। পাম অয়েল তেল প্রতিদিন তেল কিরকম লাগে? একবার একটু বেশি লাগতে পারে। ওটা এক সপ্তাহ মাল থাকলে এটা গন্ধ হয়ে যায়। এটা যে বাজার পরে যে সুজির ময়লাটা পরে না, মানে গুঁড়োটা, তখন তেলটা কালো হয়ে যায়। এটা তো টাকার কেনা তেল, ঠিক আছে, 1 কেজি তেলের দাম 180 টাকা ভাই। এটা কি ফেলাই দেওয়া সম্ভব আপনার? চিকিৎসকদের মতে দীর্ঘদিন এই তেল খেলে মানবদেহে বাসা বাঁধে ক্যান্সার সহ বিভিন্ন রোগের। আম গাছের একটা বীজ থেকে তৈরি হয়। এখানে মূলত থাকে 10% লিনোলিনিক অ্যাসিড থাকে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কি ক্ষতিকর? এখানে স্যাচুরেটেড ফ্যাট। এই ফ্যাটি লিভারের কারণ কিন্তু এই খোলা তেল, এই পাম অয়েল, এটা হার্টের ক্ষতি করে। অল্প বয়সেই ইসকেমিক হার্ট ডিজিজ করে। বিশেষজ্ঞদের দাবি, অদৃশ্য শক্তির দাপটে বন্ধ হচ্ছে না খোলা তেলের ব্যবসা। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে বাজার মনিটরিংয়ের পরামর্শ দেন তিনি। আমাদের ব্যবসায়ীরা আমরা দেখেছি সিন্ডিকেট করে, মানে দাম বাড়ানো থেকে শুরু করে ভেজাল জিনিস চালানো থেকে শুরু করে এমন কোনো হীন কর্ম নেই তারা করে না। তারা প্রভাবশালী হওয়ার ফলে এবং এনাদের বুদ্ধি কম থাকার ফলে সহজেই তারা প্রভাবিত করে ওই আইনটাকে পাল্টিয়ে নেয়। যে তারা নানা কিছু দেখায় যে এটা প্যাকেটে বিক্রি করলে দাম বেশি পড়ে যায়, প্যাকেটের দাম লাগে, এটা প্যাকেটজাত করার সবার কাছে সেই সক্ষমতা নেই, সুতরাং এটা খোলা তেল কিছু দিতেই হবে। এই কিছু দিতে যেয়ে দেখা যায় যে বেশিরভাগই খোলা তেল, এবং খোলা তেল হলে এগুলোতে ভেজাল মেশানোটা সহজ। বাজারে খোলা তেল বন্ধের নির্দেশ থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার সুযোগে তা আলোর মুখ দেখছে না। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। গতরাতে উপজেলার ইন্দিরার পার এলাকায় যাত্রীবাহী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী সহ 6 জন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন। ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। 5 বছরেও সরকারি আবাসনের ঘর বুঝে পাননি কুড়িগ্রামের অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা। এর মধ্যে কয়েকটি নির্মাণ কাজ 90% শেষ হলেও বাকিগুলো আটকে যায় শুরু না হতেই। অথচ ঘর প্রতি 14,81,000 টাকা করে 122টির বিল তুলে নিয়ে গেছে ঠিকাদাররা। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেশামুল গনি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাটগোপালপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ 2021-22 অর্থ বছরে বরাদ্দ পান বীর নিবাসের একতলা বাড়ি। অথচ দরজা, জানালা ও বিদ্যুৎ সংযোগ সহ অনেক কাজ বাকি রেখেই ঠিকাদার লাপাত্তা। 21-22 ও 22-23 অর্থ বছরে এমন মোট 122টি ঘরের কাজ দেওয়া হয় 9 ঠিকাদারকে। এর মধ্যে 64টি ঘরের 10 ভাগ এবং বাকিগুলোর কাজ আংশিক শুরু করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিল তুলে নেয় তারা। এরপর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চলে যায় আড়ালে। একদিন করে তো 7 দিন নাই, কাজ করাই পড়ে আছে। 5 বছর ধরে কাজে যে এরকম পড়ে রয়েছে, এদের আমার স্বামী জানেও না, কিছুই না। ওরা বিল কেমন করে চুরি করে বিল তুলে নিছে। ঘরের কোনো জ্বালানা জর্দা হয় নাই, গাঁথনি পর্যন্ত শেষ। এর মধ্যে কোনো অগ্রগতি নেই, এর মধ্যে দুর্নীতি করছে। তারপরে আমি অভিযোগ করছি ইউনিয়নের কাছে, ডিসির কাছে, তারপর ঢাকা মন্ত্রণালয়ে, কোনো রিঅ্যাকশনই হচ্ছে না। গ্রিল, তারপরে এই যে ওয়ারিং, তারপর প্লাস্টার, এগুলো সব নিম্নমানের কাজই আছে। ঠিকাদারদের অসহযোগিতায় নিরুপায় প্রশাসনও। এরা অনেক দূরে দূরে বাড়ি, ঠিকাদাররা ঠিকমতো আসতে চায় না। তাদেরকে বিভিন্নভাবে কল করে আমি গত বোধহয় 1 বছরে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অন্যান্য উপকারভোগী সহ প্রায় 6টা মিটিং করেছি এবং ওপেন মিটিং করেছি। প্রত্যেককে ডেকে ডেকে শুনানি করেছি। সেই লিস্টের হাজিরাও আছে আমার কাছে। রাজনৈতিক প্রভাবে ঠিকাদারদের অসততায় ভেস্তে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই মহৎ উদ্যোগ। এই অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা। ইফতেশামুল গনি, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।